বন্ধুরা, তুর্কি যোদ্ধাদের গল্প অটোমান ইতিহাসে জায়গা করে রেখেছে। এই গৌরবময় ইতিহাসে বহু সাহসী পুরুষের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। আপনি নিশ্চয়ই অটোমান সুলতান ও রাজকুমারদের গল্প শুনেছেন, কিন্তু তাদের আনুগত্যের উদাহরণ নেই। এই আনুগত্য এবং বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্ম ধরে উদাহরণ ছিল। সুলেমান শাহের ঘনিষ্ঠ বন্ধুর নাতি কিভাবে ওসমান গাজীর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে উঠল, এই গল্প সত্যি খুবই আকর্ষণীয়। প্রথম দিকের অটোমান আমলের চরিত্রগুলো খুঁজে বের করা কোনো চ্যালেঞ্জের চেয়ে কম নয়, কারণ এই ইতিহাস লেখা হয়েছে কয়েকশো বছরের পর। এত কিছু চরিত্র সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়, তবে দর্শকরা এই আকর্ষণীয় চরিত্রগুলোর সম্পর্কে জানতে চায় এবং তাদের জীবনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে ওসমান গাজীর মতো বীরত্বপূর্ণ চরিত্র সবার নজর কেড়েছে, সেখানে এমন নায়কদের গল্প নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে, যারা নিজ হাতে ইট গেঁথে এই মহান রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ওসমান গাজী ও তার বংশধরদের পাশে দাঁড়ান এমন চরিত্র দিয়ে ইতিহাসে নিজেকে খোদাই করেছেন, যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। ওসমান গাজীর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী কনুর আল্প, যেটি ঐতিহাসিকভাবেও একটি অত্যন্ত শক্তিশালী চরিত্র ছিল। আর্তুগরুল গাজীর রাজত্বকালে তুর্গুত আল্প ছিল তার সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু। একইভাবে কনুর আল্প ওসমান গাজীকে ডান হাত বলে মনে করা হতো এবং ইতিহাসও তার সাথে একমত। আর সবচেয়ে ভালো দিকটা কি তা যদি বলা হয়, যে এই দুজন একসাথে বড় হয়েছিল, বিয়ে করেছেন এবং রাষ্ট্র গড়ার স্বপ্ন করেছেন। ওসমান গাজীর পূর্বপুরুষদের সাথে কনুর আল্পের সম্পর্ক কী ছিল এবং কিভাবে এই বন্ধুত্ব প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওসমান গাজীর দাদা সুলাইমান শাহ ও দেদে কনুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। কনুর আল্প ছিলেন কনুরের কনিষ্ঠ পুত্র তোলনির বংশধর। এই বন্ধুত্ব তুর্কমেনিস্তানে শুরু হয়ে খোরাসান এবং আনাতোলিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। শুধু তাই নয়, তারা আহলাত ও আঙ্কারায় একত্রিত হয়েছিল, এমনকি সুকুত পর্যন্ত হিজরতও তাদের আলাদা করতে পারেনি। টোলনবে আর্তুগরুল গাজীর ভালো বন্ধু ছিলেন, যে তার সাথে সুকুত বসতি স্থাপন করেছিল। কোনো অসুবিধাই তাদের আলাদা করতে পারেনি। সুকুতের আগমনের পর দুপুত্রের মধ্যে দূরত্ব ছিল না, তাই কনুর এবং ওসমান গাজী তাদের বেশিরভাগ সময় একসাথে কাটান। কনুর আল্পের বিয়ে হয়েছিল একসময় সুমুলীয় মহিলার সাথে, যার সঙ্গে তার 3 সন্তান ছিল। কিছু তথ্য অনুযায়ী ওসমান গাজী ও কনুর আল্পের বিয়ের সময় খুব কাছাকাছি ছিল, তবে ধারণা করা হয় কনুর আল্প ওসমান গাজীর চেয়েও মাত্র কয়েক বছরের ছোট ছিল, যদিও তার জন্ম তারিখ লিপিবদ্ধ নেই। দুজনের মধ্যে বন্ধুত্ব এতটাই পাকা, ওসমান গাজীর রাষ্ট্রীয় সমমর্যাদার স্বপ্নের পর কনুর আল্প তাকে কোনো ক্ষেত্রে একা ছাড়েনি। এই ভালো উদ্দেশ্যের জন্য তিনি সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তুর্কিদের শান্তিপূর্ণ ভবিষ্যৎ এবং সুখের জন্য একটি মহান সংগ্রাম শুরু করেন। আর্তুগরুল গাজীর মৃত্যুর পর ওসমান গাজীর নেতৃত্বে দায়িত্ব নেন এবং সেলজুক রাজ্যের পতনের সাথে 1302 সালের মধ্যে অটোমান রাজ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঐতিহ্য অনুসারে তরবারি হাতে যখন পবিত্র দাবির শপথ নেওয়া হয়, তখন কনুর আল্প ওসমান গাজীর কাছ থেকে যায়। সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে কনুর আল্প ওসমান গাজীর বিশেষ সেনাপতি হিসেবে আবির্ভূত হয়, যিনি অনেক অভিযানে অটোমান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। ওরহান গাজীর শাসনামলে কনুর আল্পের সেবা স্পষ্ট, কিন্তু ওসমান গাজীর আমলে তার সম্পর্কে ইতিহাসে তেমন তথ্য নেই। বছরের পর বছর ইতিহাস বই আকারে লিখে আসছে, তাই ইতিহাসবিদ আংশিক পাজহাদার মতে সাকারিয়া অভিযানের সময় প্রথমবারের মতো ঐতিহাসিক নদীতে উপস্থিত হন, কিন্তু ইদ্রিসি বিটালিসের মতে ইনাগুলের আক্রমণের সময় তিনি আবদ আল রহমান গাজী, সামসাক কাবজ এবং আকচা কোচার সাথে যুদ্ধে যান এবং তারপরেই তারা সাকাজ বাজারে একসাথে ছিলেন।
ঐতিহাসিকরা ভবিষ্যৎ বিজয় এবং দুর্গগুলোর বিন্যাস সম্পর্কে প্রায় একমত। কনুরাল্ফ একজন প্রবীণ অটোমান সেনাপতি ছিলেন, যিনি প্রধান বাইজেন্টাইন গভর্নরদের পরাজিত করার উদ্দেশ্যের জন্য বিখ্যাত ছিলেন। কনুরাল্ফ অভিযানকারী দলের সাথে বিশাল অঞ্চল জয় করে এবং তাদের স্বপ্নের রাজ্য সীমানা সম্প্রসারণে সহায়ক ছিল। ওসমান গাজীর দলে তাকে যুদ্ধ কৌশলের দিক থেকে সবচেয়ে দক্ষ যোদ্ধা হিসাবে বিবেচনা করা হতো। ওসমান গাজীর জীবদের সাথেই ওরহান গাজী সেনাপ্রধান হন, তাই তার কমান্ডের অধীনে কনুরাল্ফ খুব শক্তিশালী আক্রমণ করেছিল এবং মহান বিজয় অটোমানদের কাছে এসেছিল। কনুরাল্ফ আরকিয়াজি থেকে তার বিজয় শুরু করেন, অটোমান সীমান্ত প্রসারিত করে এবং তারপরে দাজেস, বেলু, হুলডুক, মডুনুতু এগুলো চলতে থাকলো। বাইজেন্টাইন ইতিহাসবিদ হেরাডোটাস এই আক্রমণগুলোর কিছু বিবরণ দিয়েছিলেন, যার মধ্যে আরকিজি ছিল একটি ছোট শহর যেখানে থ্রেসিয়ানরা বাস করত। একসময় এই এলাকা আলেকজান্ডার দ্য গ্রেটের জেনারেলদের নিয়ন্ত্রণে ছিল। সাকারিয়ার একটি ছোট অংশ রিজিউ টাসিলিয়া নামে পরিচিত ছিল। সেলজুকরা মানকিজাতের যুদ্ধে কিছু আগে এটি অর্জন করে, কিন্তু আবার এটি বাইজেন্টাইন নিয়ন্ত্রণে চলে আসে। তিনি তার 5000 সৈন্য নিয়ে কনুরাল্ফ ফজরের নামাজ আদায় করেন আর বেরিয়ে গেল আরকিয়াজকে নিতে। সন্ধ্যা নাগাদ তারা শহরে পৌঁছেছে। সেখানে রাত কাটিয়ে পরদিন ভোরের নামাজের পর আরকিয়াজ অটোমান রাজ্যের অংশ হয়ে গিয়েছিল। এই জয়ের পরের টার্গেট ছিল হান্ড্রিক, যা একই লাইনে ছিল। এটিও আরকিয়াজের মতো একটি ছোট শহর ছিল। এখানেও কনুরাল্ফ একই কৌশল অবলম্বন করেছিল। তিনি সহজেই এটিকে অটোমান অঞ্চলের অন্তর্ভুক্ত করেন। এই অঞ্চলের নাম দেওয়া হয়েছিল কনুরাল্ফ। 1321 খ্রিস্টাব্দে এবং খান গাজীর নির্দেশে কনুরাল্ফ মারমারার অভিযানের সময় মধ্যনিপল দখল করেন, কিন্তু তখন সময় ছিল শহর জয় করার, যা ছিল তরমুজ নদীর তীরে, যাকে বলা হয় ড্রাজি। এটি বিথিনিয়ার 12টি শহরের মধ্যে একটি ছিল। এর সৌন্দর্যের কারণে সবাই এটি পেতে চেয়েছিল। কনুরাল্ফ মেলান নদীর ধারে একটি ছোট পাহাড়ের ডালে এই শহরটি জয় করতে অগ্রসর হয়। একটি ছোট দুর্গ পথ আটকে দাঁড়ালো, যা কনুরাল্ফ দ্বারা খুব প্রতিরোধ ছাড়াই দখল করা হয়েছিল। তারপর 1323 সালে তিনি ড্রাজিন্সকেও দখল করে। এবার রোমান সাম্রাজ্যের প্রিয় শহর বেলাউসের পালা। এটি ব্রিথিনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ছিল। কনুরাল্ফ সেদিকে তার ঘোড়া ছোটাতে শুরু করে, যা একসময় সেলজুক রাজ্যের অধীনে ছিল। এখন দাসে আরামের সময় শেষ এবং কনুরাল্ফ বাইজেন্টাইনদের কাছ থেকে বলাকে কুস্তি করতে রওনা হয়েছিল। তবে এবার এত সহজ ছিল না। এজন্যে তাকে পাহাড়ের মধ্য দিয়ে একটি কঠিন যাত্রা করতে হয়েছিল এবং তারপর 2 দিন এবং 2 রাত রক্তক্ষয়ী লড়াইয়ের পর বেলাজয়ী হয়। এখানে কিছুক্ষণ থাকার পর তারা চলে গেল মার্ডিনের দিকে। তাও তারা বন্দি করে নেয়, যা ছিল 2 পর্বতের মাঝখানে একটি সরু উপত্যকায়। এই 2টি পরাজয়ের পর তিনি দুঃখে ফিরে আসেন। এসব জয় বলে দিচ্ছে এই সাহসী মানুষটির যুদ্ধের আবেগ কখনোই হ্রাস পায়নি। যুদ্ধে দক্ষ এই যোদ্ধা গ্রেব আলপসু আন্দানিস জয় করেছিলেন এবং কার্পিস এবং গাজীদের একটি দল ঐতিহ্য অনুসারে 1323 সালে যখন দুৎসে বিজয় হয়েছিল, এই যুদ্ধের নেতা ছিলেন ওসমান গাজী এবং প্রাপ্তির পর এটি কনুরাল্ফের কাছে হস্তান্তর করা হয়। এই সময় যুদ্ধে কনুরাল্ফ দারুণ বীরত্ব প্রদর্শন করেছিল। অটোমান রাষ্ট্রের শিকড় মজবুত করতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন অটোমানদের সবচেয়ে বড় টার্গেট ছিল বুরসা, যার বিজয় ছিল ওসমান গাজীর স্বপ্ন এবং তার ইচ্ছাও। কনুরাল্ফ তার দুর্দান্ত শীতার্থের স্বপ্ন পূরণের বর্ষা জয়ে উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন এবং এই যুদ্ধে মহান দায়িত্ব পালন করেন। কিন্তু এই মহাযুদ্ধই তার শেষ অভিযান প্রমাণিত হয়, যাতে তিনি অংশগ্রহণ করতে পারেন, কারণ বুসরা বিজয়ের পর তিনি একই বছর অর্থাৎ 1326 সালে মারা যান। কনুরাল্ফের অনেক জায়গা জয় করেছিলেন,
সে তার নিয়ন্ত্রণ ছিল, কিন্তু তার মৃত্যুর পর সব অঞ্চলের নেতৃত্বে প্রিন্স মুরাদের হাতে দেওয়া হয়। কনুরাল্পের কবর কোথায় এ নিয়ে সামান্যতম মতভেদ নেই, তবে বলা হয় এটি তার সূচনাসূচক সমাধি। এই সমস্ত তথ্য তুর্কি লেখন ইলহান আকিনের কনুরাল বই থেকে নেওয়া হয়েছে। এই সাহসী মানুষটির জীবন নিয়ে অনেক গবেষণা করে তিনি এই তথ্য লিপিবদ্ধ করেছিলেন। এই সাহসীর মানুষটির গল্প দর্শকদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর কে কোন লোকেশন থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।